জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি যখন চাকরি করি, আমি সবসময় আপনার ইন্ডিয়ানদের কোনো সময় সেভাবে ইন্ডিয়ানদের এগেনস্টে লিখি নাই। এগেনস্টে তো নয়, সবসময় আমি বলেছি যে আমাদের একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকা উচিত। এত বড় একটা বড় শক্তি, কিন্তু রিলেশনশিপটা হবে বেসড অন মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড গিভ অ্যান্ড টেক, তার উপরে। এবং আমার মতামতটা খুব স্পষ্ট ছিল। তার জন্য জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে আমার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, আমার কলিগরা করেছিল, বলেছিল লতিফ মাসুম চলে গেছে, বলেছিল আমি দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। তারপরে আমি নর্থ সাউথে কিছুদিন, উনি আছেন উপস্থিত এখানে, নর্থ সাউথে কিছুদিন আমি পার্ট টাইম চাকরি করেছিলাম। তখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কেবল আপনার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট করে নাই, হিস্ট্রি অ্যান্ড ফিলোসফিও করে নাই, তারা খুব এলিমেন্টারিভাবে কিছু সোশ্যাল সায়েন্সের কোর্স ইন্ট্রোডিউস করেছিল। তা আমি একটা পার্ট টাইম কোর্স পড়াতাম 1-1, যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়াই, মানে বেসিক ফাউন্ডেশন কোর্স, পলিটিক্যাল ইনস্টিটিউশনকে ইন্ট্রোডিউস করা। তো পলিটিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে তো অবশ্যই আপনার পার্লামেন্ট বা লেজিসলেচার আসবে। তো লেজিসলেচারের উপরে কথা বলতে গিয়ে আমি থিওরিটিক্যালি অথবা উন্নত বিশ্বে কীভাবে লেজিসলেচার ফাংশন করে সেটার এক্সাম্পল দিয়ে তার সঙ্গে বাংলাদেশের এক্সাম্পল টেনে এনেছি। বাংলাদেশের লেজিসলেচারটা কি, রাবার স্ট্যাম্প। এর জন্য আমাকে পরবর্তী পর্যায়ে আমার এগ্রিমেন্ট করে নেই, আর দেয় নেই। নর্থ সাউথ বলেছে যে না, আপনার সঙ্গে মানে স্টুডেন্টদের কমপ্লেন আছে, আপনি ক্লাসে পলিটিক্স করেন। তো যাই হোক, এই ছিল আপনার, এই যে ব্রিগেডিয়ার সাহেব বলতে পারবেন যে কীভাবে ওনাকে পারসিকিউট করা হয়েছে খালি ওপিনিয়ন দেওয়ার জন্য। তো এটার জন্য কি আমি পুরোপুরি ইন্ডিয়াকে দায়ী করব? আমি দায়ী করব আমার নিজের দেশের সিভিল সোসাইটি, যত প্রতিষ্ঠান আমাদের আছে, পলিটিক্যাল পার্টির দায় সবচেয়ে বেশি। তারপরেই আসবে আপনার সুশীল সমাজ, যাদেরকে লোকজন এখন কুশীল সমাজ বলে আখ্যায়িত করে, মানে জনসাধারণ। তারা বলে কিসের সুশীল সমাজ, এটা তো কুশীল সমাজ, খালি বদ বুদ্ধি দেয়। তারপরে আপনার আসবে আপনার প্রতিষ্ঠান বা ডিপ স্টেট লাইক ব্যুরোক্রেসি এন্ড দ্য আর্মি। আর্মি কী করেছে এই কয় বছর? 3টা ইলেকশনকে ফয়েল করে দিয়েছে আর্মি। তো আপনি এখানে শুধু ইন্ডিয়াকে দোষ দিলে চলবে না। নিজের দেশের দেশপ্রেম না থাকলে, নিজের দেশকে যারা গাইডেন্স দেবে, উনি মিডিয়ার কথা বলেছেন, মিডিয়ার কী রোল? এখনও তো মিডিয়ার সেরকম কোনো রোল আমি দেখি না। খবরের কাগজগুলি 2-3 বার উল্টেই শেষ হয়ে যায় পড়া, কোনো রকম অ্যানালিটিক্যাল আর্টিকেল নাই, কোনো রকম ফোরকাস্ট নাই, কিচ্ছু নাই। এখন খালি একটা ধোঁয়া তুলেছে, এ দুর্নীতি করেছে অত কোটি টাকা, ও দুর্নীতি করেছে অত কোটি টাকা, তো 201 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মানে পপুলিস্ট একটা কতগুলি ধারণা দেওয়া আর কি। তো যাই হোক, এটুকু বলে আমি মূল আলোচনায় আসবো। আসিয়ানদের সঙ্গে আমাদের ইস্ট লুক পলিসি কেন এত জরুরি, এটা আমাদের বহু আগে থেকেই শুরু করা উচিত ছিল, কিন্তু আমরা করি নাই। ওই যে ইন্ডিয়ার আপনার কতগুলি, মানে ইন্ডিয়ার প্রতি আমাদের যে একটা, ওই যে মুক্তিযুদ্ধে আমাদেরকে স্বাধীনতায় সাহায্য করেছে, এই বয়ানে আমাদেরকে একেবারে বেঁধে ফেলেছিল। কিন্তু আর ইন্ডিয়াও কন্টিনিউয়াসলি মনে করিয়ে দেয়। সেই জন্য একজন বলছিল যে আপনারা ইউটিউবে, যে বাংলাদেশ হলো একটা অকৃতজ্ঞ দেশ, আমরা এই করেছি, আমরা সেই করেছি। তুমি তোমার স্বার্থও করেছো, তুমি পাকিস্তানকে ভাঙতে চেয়েছো, তুমি মনে করো সেটা সাথেও তোমাদের সিকিউরিটির জন্য ভালো, সেই জন্য। যাই হোক, ডিপ্লোম্যাটিক্যালি দে আর ভেরি সাকসেসফুল, আমাদেরও উপকার হয়েছে, আমরাও স্বাধীনতা পেয়েছি। তার মানে যে আমি একটা ইটার্নাল বন্ডেজে যাব, এরকম কথা কি মুক্তিযুদ্ধের সময় কেউ বলেছিল? যাই হোক, ইস্ট ওয়েস্ট পলিসি আমরা কোনো সময় সেভাবে করি নাই। আমাদের সঙ্গে হার্ডলি এনি রিলেশনশিপ আছে উইথ দিস সাউথ এশিয়ান আসিয়ান কান্ট্রিগুলির সঙ্গে। যদিও বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজিক লোকেশন, এটা এত ইম্পর্টেন্ট ফর দিস এরিয়া, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, যে আমরা ওটাকে অ্যাডভান্টেজিয়াসভাবে ব্যবহার করতে পারি নাই। দ্যাট বাংলাদেশ কুড বি এ ব্রিজ বিটুইন সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, এটা আমরা কোনোদিন পার্সুই করি নাই। তো যাই হোক, এখন নতুন বাংলাদেশ এসেছে আমাদের এই জুলাই এর পরে, অভ্যুত্থানের পরে। তারপরে আমাদের এখন নতুনভাবে সব কিছু দেখছি, পলিটিক্যাল বন্দোবস্ত ঠিক করা, ম্যানেজমেন্ট ঠিক করা, নতুন ফরেন পলিসি, যেটা প্রফেসর ইউনূস
লিড নিয়েছেন, এটা ঠিক কথা। উনি আসিয়ানের কথা বলেছেন যে আমাদের ওখানে যুক্ত হওয়া উচিত। উনি ইন্ডিয়ার হেজমনিজমের বিরুদ্ধে কথা বলেছেন। তো এখন কথা হলো যে আসিয়ানে যোগ দিলে আমাদের উপকার কী হবে। এখানে একটা ইয়াং ছেলে বলেছে, প্রথম কথা হলো আমাদের ইকোনমিক গ্রোথের জন্য এটা প্রয়োজন। 2026 সালের মধ্যে আমরা আমাদের যে ট্র্যাডিশনাল পার্টনার, আমাদের এক্সপোর্ট তো হলো মেইনলি আমাদের হলো গার্মেন্টস, তাই না? আর কিছু কিছু সেক্টর আমরা ডেভেলপ করেছি, যেমন ফার্মাসিউটিক্যাল, যেগুলো আমরা এক্সপোর্ট করি। ফার্মাসিউটিক্যাল আছে, কিছু আইসিটি আছে, কিন্তু খুব খুব কম এক্সপোর্টেবল কমোডিটি আমাদের সেরকম কিন্তু নাই। তো আপনার এই তারপরেও যেটুকু আছে সেটার আপনার মেইন পার্টনার, ট্রেডিং পার্টনার হলো ইউএসএ অ্যান্ড ইউইউ। কিন্তু 2026 সালে আমরা মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হবো বলে আমরা ডিক্লারেশন দিয়েছি। তো মিডল ইনকাম কান্ট্রি হওয়া মানে আপনি এই ইউএস এবং আপনার ইউরোপিয়ান ইউ, তারা যে আমাদেরকে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টটা করেছিল, ওইটা ল্যাপস হয়ে যাবে। তার মানে দে উইল ইম্পোজ ট্যারিফ। সুতরাং আমাদের নতুন ট্রেডিং পার্টনার খুঁজতে হবে। অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া কান্ট্রিগুলো হলো একটা উর্বর ভূমি আমাদের জন্য। এখানের জনসংখ্যা প্রায় 680 মিলিয়ন এবং তাদের কম্বাইন্ড জিডিপি ইজ 4.8 ট্রিলিয়ন। এত আপনার তাদের ইকোনমি বুম। সুতরাং এখানে আমাদের মার্কেট খুঁজতে হবে। দ্বিতীয়ত, আমরা যেটা নতুন যে ওয়ার্ল্ড ওয়াটার অর্ডারটা আসছে, ফলোইং দি unipolar war, Cold War, unipolar war, and then we are witnessing and already have witnessed a multipolar war. এই পৃথিবীতে এখন 5টা শক্তি আপনার, এটা ভালো আমাদের জন্য। আপনার ইউএস অ্যান্ড আপনার চায়না, রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড ইউইউ, 5টা আপনার শক্তি এখন এই ইন্টারন্যাশনাল অর্ডারে এসেছে। এখন এই মাল্টিপোলার অর্ডারে যে আপনার অ্যাক্ট করতে হবে, এর জন্য কিন্তু আপনার চিন্তা ভাবনাটা এভাবে আনতে হবে যে আমরা কি করে এই সমস্ত বৃহৎ শক্তিগুলি, অ্যান্ড নট সো বৃহৎ শক্তি লাইক ইন্ডিয়া ও জাপান, আমরা কি করে মিনিমাইজ করব তাদের ইনফ্লুয়েন্স ইন বিল্ডিং মিলিটারি ক্যাপাবিলিটি। এটা হবে আমাদের প্রথম ফোকাস, যদি আমরা আমাদের সভরেনিটি এবং ইন্ডিপেন্ডেন্স রক্ষা করতে চাই। তো সেদিক থেকে আমরা সাউথ ইস্ট এশিয়ার কাছ থেকে আমরা অ্যাটেনশনটা টার্ন করব ফর মার্কেট, ফর ট্রেড, দুটা জিনিস। আরও একটা জিনিস যেটা আছে সেটা হলো যে আপনার সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে যদি আমরা কানেক্টিভিটিটা আপনার ইনস্টল করতে পারি, তাহলে আমাদের এখানে একটা রিজিওনাল কানেক্টিভিটি তৈরি হবে। সাউথ ইস্ট এশিয়াকে আমরা অফার করতে পারি আমাদের বে অফ বেঙ্গলের অ্যাক্সেস, এবং বে অফ বেঙ্গল থেকে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলি তাদের যে কতগুলি চকিং পয়েন্ট আছে, ট্রেড রুট, সেখান থেকে তারা মুক্ত হতে পারে। সুতরাং এটা একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে। রিজিওনাল কানেক্টিভিটির ব্যাপারে আমরা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলিকে আমাদের দিকে অ্যাট্রাক্ট করতে পারি। ব্রিজ বিটুইন সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, রিজিওনাল কানেক্টিভিটি, অ্যান্ড দেন স্ট্র্যাটেজিক ডাইভার্সিটি। স্ট্র্যাটেজিক ডাইভার্সিটি ইজ ইম্পর্টেন্ট যখন আপনি মাল্টিপোলার ওয়ার্ল্ডে বাস করেন। তার মানে আপনার সার্বভৌমত্ব এবং আপনার ইন্ডিপেন্ডেন্স রক্ষা করতে হবে, আপনার নিজের শক্তিকে বাড়াতে হবে। এবং অ্যাজ ফার এজ ইট ইজ কনসার্ন, ইউ উইল রিমেইন a central, must be develop a capability to stay away from any power politics or power game, যেটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি কিন্তু সাকসেসফুলি করেছে। তারা আপনার দেখেন চীনের একদম কাছাকাছি, তারপরে ওখানে আমেরিকান ইনফ্লুয়েন্স তো আছেই, আর্মিরাও ইনফ্লুয়েন্স করতে চাচ্ছে। তা সত্ত্বেও কিন্তু দে হ্যাভ প্রুভড হাউ টু রিমেন আউটসাইড অল দিস কনফ্লিক্টস।